আমার শ্বশুর কৃষ্ণচন্দ্র আমার পিছনে এসে দাঁড়ালেন, তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে, ফিসফিসিয়ে বললেন, রত্না, আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি, আমার ছেলে তোমাকে সুখী করতে পারবে না, আমি পালাবার পথ খুঁজতে লাগলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ময়মনসিংহের হাওরে ভরা এলাকা, আশপাশে ধুধু জলরাশি। কার্তিক মাসে হাওরে জল কমে গেছে, শুকনো ঘাসের উপর গরু চড়ছে। আমাদের বাড়ি হাওরের পাড়ে, চারপাশে ধানক্ষেত। স্বামী আমার মৎস্যজীবী, সারাদিন মাছ ধরতে থাকে জলে। আমি উঠোনে ধান শুকোচ্ছিলাম। শ্বশুর বাড়ির পিছন দিক থেকে হেঁটে এলেন। চারপাশে কেউ ছিল না, শাশুড়ি গ্রামের হাটে গেছেন। শ্বশুর আমার কাছে এসে এমন কথা বললেন যে আমি ভেবে পেলাম না কি করব। হাওরের ঠান্ডা বাতাসে আমি কাঁপছিলাম, কিন্তু ভয়ে নয়, ঘৃণায়। আমার শ্বশুরের চোখে আমি দেখলাম এমন এক দৃষ্টি, যা একজন বুমার প্রতি একজন শ্বশুরের চোখে থাকা উচিত নয়। আমি ২১ বছর বয়সে বিয়ে করে এই পরিবারে এসেছি। আমার স্বামী নিরঞ্জন আমার থেকে ৭ বছরের বড়। ওর বাবা কৃষ্ণচন্দ্র, যাকে গ্রামের লোকেরা কৃষ্ণদা বলে ডাকে, এই অঞ্চলের একজন সম্মানিত ব্যক্তি। আমার শাশুড়ি অন্নপূর্ণা দেবী, নিরীহ এবং ভীতু স্বভাবের। আমার ননদ সুচিত্রা, যে বিয়ে করে এখন অন্য গ্রামে থাকে। সেদিনের ঘটনার পর থেকে আমি সবসময় সতর্ক থাকতাম। কৃষ্ণদা যখন বাড়িতে থাকতেন আমি কখনো একা থাকতাম না। সবসময় কাজের অজুহাতে অন্য ঘরে চলে যেতাম বা শাশুড়ির কাছাকাছি থাকতাম। একদিন সকালে নিরঞ্জন মাছ ধরতে গেল। শাশুড়ি ঘরে রান্না করছিলেন। আমি উঠোনে কাপড় শুকাচ্ছিলাম। হঠাৎ কৃষ্ণদা আমার পাশে এসে বললেন, রত্না, তোমাকে একটা কথা বলার আছে। আমার সাথে হাওরের পাড়ে চলো। আমি ভয়ে কাঁপতে লাগলাম। না, আমি যাব না। আমার কাজ আছে। তোমার কাজ পরে হবে। আমি যা বলবো তা খুব জরুরি। তিনি আমার হাত ধরে টানতে লাগলেন। আমি চিৎকার করে উঠলাম, না, আমাকে ছাড়ুন। শাশুড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে? কি হচ্ছে এখানে? কৃষ্ণদা আমার হাত ছেড়ে দিয়ে বললেন, কিছু না। রত্নাকে ভালো কাঠ আনতে বলছিলাম। রান্নাঘরের জন্য। শাশুড়ি আমার মুখের দিকে তাকালেন। আমি চুপ করে রইলাম। সেদিন রাতে যখন নিরঞ্জন ঘরে ফিরল, আমি তাকে সব বলতে চাইলাম। কিন্তু কি বলবো? সে কি বিশ্বাস করবে যে তার বাবা তার বউয়ের প্রতি কুনজর রাখে? আমি কেবল বললাম, তোমার বাবাকে আমার ভয় করে। নিরঞ্জন হেসে উঠল। বাবাকে ভয়? কেন? বাবা তো সবার সাথে ভালো ব্যবহার করে। আমি নিরঞ্জনের চোখে তাকালাম। তোমার বাবা? তিনি আমার সাথে অদ্ভুত আচরণ করেন। কি রকম অদ্ভুত? আমি কিছু বলার আগেই দরজায় ধাক্কা পড়ল। কৃষ্ণদা দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, নিরঞ্জন, একটু বাইরে আয়। নিরঞ্জন বাইরে গেল। আমি কান পেতে শুনলাম, নিরঞ্জন, কাল সকালে তোকে নদীর উপারে যেতে হবে। ওখানকার ব্যাপারী এসেছে। ওর সাথে মাছের দর করতে হবে। কিন্তু বাবা, আমি কাল মাছ ধরতে যাব। না, তুই যাবি। এটা জরুরি। আর কেউ যেতে পারবে না। নিরঞ্জন ঘরে ফিরে এলো। রত্না, কাল আমি নদীর ওপারে যাচ্ছি। ২-১ দিন লাগতে পারে। আমি ভয় পেয়ে গেলাম। নিরঞ্জন চলে গেলে আমি একা হয়ে যাব কৃষ্ণদার সাথে। পরদিন সকালে নিরঞ্জন চলে গেল। আমি ঘরে দরজা আটকে বসে রইলাম। শাশুড়ি এসে বললেন, রত্না, দরজা খোল। খাবার নিয়ে এসেছি। আমি দরজা খুললাম। শাশুড়ি ভাত আর শাক নিয়ে এসেছেন। খেয়ে নে। আমি হাটে যাচ্ছি। বাড়িতে তুই আর কৃষ্ণদা আছো? আমি তাড়াতাড়ি বললাম, আমিও যাব হাটে। না, তুই থাক। বাড়িতে কেউ না থাকলে চোর আসতে পারে। আমি কাকুতিমিনতি করলাম। কিন্তু শাশুড়ি শুনলেন না। তিনি চলে গেলেন। ভয়ে আমার বুক ধকধক করছিল। আমি ঘর থেকে বের হলাম না। দরজায় খিল লাগিয়ে রাখলাম। দুপুর গড়িয়ে যাচ্ছিল। হঠাৎ শুনলাম কেউ আমার দরজায় ধাক্কা দিচ্ছে। রত্না, দরজা খোল। আমি কৃষ্ণদা। আমি চুপ করে রইলাম। রত্না, শুনতে পাচ্ছিস? খোল দরজা। জানি তুই ভেতরে আছিস।
আমি দরজার দিকে তাকালাম। খিল লাগানো আছে। তিনি ভেতরে আসতে পারবেন না। রত্না, আমি তোমাকে একটা গোপন কথা বলতে এসেছি। মন দিয়ে শোন। আমি অবাক হয়ে গেলাম। তার কণ্ঠস্বরে কোনো কামুকতা নেই, বরং এক ধরনের উদ্বেগ। তোমার জীবন বিপদে। নিরঞ্জন তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে গি। আমি চমকে উঠলাম। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। সে একজন মহিলার সাথে প্রেমে পড়েছে। নাম মালতী। তোমাকে সরিয়ে তাকে বিয়ে করবে গু। আমি হেসে উঠলাম। আমি বিশ্বাস করি না। নিরঞ্জন আমাকে ভালোবাসে গু। তাই মনে কর। তাহলে সে কেন হঠাৎ নদীর ওপারে গেল? সেখানে কেউ আসেনি। আমি মিথ্যা বললাম। সে মালতীর সাথে দেখা করতে গেছে গু। আমি দম বন্ধ করে শুনছিলাম। এটা কি সত্যি? দরজা খোল, রত্না। আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে ভালোবাসি, যদিও তা ঠিক নয়। কিন্তু এখন আমি কেবল তোমাকে রক্ষা করতে চাই। আমার মনে একটা চিন্তা খেলে গেল। যদি সত্যি নিরঞ্জন আমাকে মেরে ফেলতে চায়, তাহলে আমি কি করব? কিন্তু এও তো হতে পারে যে কৃষ্ণদা আমাকে ফাঁদে ফেলতে চাইছেন। রত্না, তোমার কাছে সময় কম। তুমি এখনই পালিয়ে যাও। আমি তোমাকে সাহায্য করব। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো। কেউ এসেছে। কৃষ্ণদা জোরে বললেন, অন্নপূর্ণা, তুই ফিরে এসেছিস? আমি দরজার কাছে গিয়ে কান পাতলাম। হ্যাঁ, শাশুড়ি ফিরে এসেছেন। একটু পরেই শাশুড়ি আমার ঘরের দরজায় এসে ধাক্কা দিলেন। রত্না, দরজা খোল। আমি ধীরে ধীরে দরজা খুললাম। শাশুড়ি ভেতরে এলেন। তুই এত ভয় পাস কেন? দরজা বন্ধ করে কেন বসেছিলি? আমি কাঁপতে কাঁপতে বললাম, শাশুড়িমা, নিরঞ্জন কি আমাকে মেরে ফেলতে চায়? শাশুড়ি অবাক হয়ে আমার দিকে তাকালেন। কি বলছিস তুই? কে বলল তোকে এসব? কৃষ্ণদা। তিনি বললেন, নিরঞ্জন আরেকটা মেয়েকে ভালোবাসে। নাম মালতী। শাশুড়ির চোখ বড় হয়ে গেল। তিনি আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। চল আমার সাথে গু। আমরা বাড়ির পিছনে গেলাম। সেখানে একটা ছোট্ট ঘর, যেখানে পুরনো জিনিসপত্র রাখা হয়। শাশুড়ি চাবি দিয়ে ঘর খুললেন। ঘরের মধ্যে অন্ধকার। একটা কেরোসিন ল্যাম্প ছিল। শাশুড়ি সেটা জ্বালালেন। ধীরে ধীরে ল্যাম্পের আলো ঘরটাকে আলোকিত করল। আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ঘরের দেয়ালে অনেকগুলো ছবি ঝুলছে। সব ছবিতে একটি মেয়ে। বিভিন্ন পোশাকে, বিভিন্ন জায়গায়। কিছু ছবি দূর থেকে তোলা, যেন সে জানে না যে তার ছবি তোলা হচ্ছে। একে? আমি জিজ্ঞেস করলাম। মালতী। শাশুড়ি ধীরে ধীরে বললেন। আমার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। কৃষ্ণদা সত্যি বলেছেন? শাশুড়ি মাথা নাড়লেন। না, নিরঞ্জন তোকে মারতে চায় না। নিরঞ্জন মালতীকে চেনে না। কৃষ্ণদা নিজেই মালতীর প্রেমে পাগল। আমি অবাক হয়ে তাকালাম। মালতী ছিল এই গ্রামের মেয়ে। খুব সুন্দরী। সবাই তাকে ভালোবাসত। কৃষ্ণদাও। কিন্তু মালতী কৃষ্ণদাকে প্রত্যাখ্যান করেছিল। সে অন্য কাউকে ভালোবাসত। কৃষ্ণদা এটা সহ্য করতে পারেনি গি। তারপর এক রাতে মালতী হাওরের পাড়ে একা ছিল। পরদিন তার লাশ পাওয়া গেল। আমার শ্বাস আটকে গেল। কি বলছেন আপনি? হ্যাঁ, রত্না। কৃষ্ণদা মালতীকে খুন করেছে। আমি জানি। কিন্তু প্রমাণ নেই। গ্রামের লোকেরা বলে হাওরের ভূত মালতীকে নিয়ে গেছে গু। তাহলে আমি কি বিপদে? হ্যাঁ, রত্না। কৃষ্ণদা তোকেও ভালোবেসে ফেলেছে। তুই মালতীর মতো দেখতে। সে তোকে পেতে চায়। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমরা কি করব? তুই পালিয়ে যা। আজ রাতেই। আমি তোকে টাকা দিচ্ছি। দূরে কোথাও চলে যা গু। নিরঞ্জন? ওকে বলবো তুই কোথায় আছিস। ও তোর কাছে যাবে গু। আমি শাশুড়ির কথা শুনে চমকে উঠলাম। কিন্তু কৃষ্ণদা কি আমাদের যেতে দেবেন? শাশুড়ির চোখে জল এলো। আমি জানি না, রত্না। কিন্তু তুই যদি এখানে থাকিস, তাহলে তোর জীবন বিপদে গু। সেই রাতে আমি শাশুড়ির দেওয়া টাকা নিয়ে পালাবার জন্য তৈরি হলাম। নিরঞ্জনকে না বলে যাওয়া ঠিক হবে কি না, তা নিয়ে দ্বিধায় ছিলাম।
কিন্তু শাশুড়ি বললেন কাপড় চোপড় নিয়ে হাওরের পিছন দিয়ে চলে যেতে। আমি রাত 10টার দিকে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। হাওরের পাড়ে একটা ছোট্ট নৌকা ছিল। আমি সেটা নিয়ে যাব ভেবেছিলাম। কিন্তু হাওরের পাড়ে পৌঁছে আমি অবাক হয়ে গেলাম। কেউ একজন সেখানে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো দেখলাম। নিরঞ্জন। সে কি করে বাড়ি ফিরল? সে তো নদীর ওপারে গেছিল। আমি ভয়ে পা ফেলতে পারছিলাম না। কৃষ্ণদা যদি সত্যি বলে থাকে, যদি সত্যি নিরঞ্জন আমাকে মেরে ফেলতে চায়। নিরঞ্জন আমার দিকে তাকিয়ে বলল, রত্না, তুমি কোথায় যাচ্ছ? আমি কাঁপতে কাঁপতে বললাম, না, কোথাও না গি। তোমার হাতে ব্যাগ কেন? তুমি কি পালাচ্ছ? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। নিরঞ্জন আমার কাছে এলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। রত্না, আমি জানি তুমি কেন পালাচ্ছ। আমার বাবা তোমাকে ভয় দেখিয়েছে, তাই না? আমি অবাক হয়ে নিরঞ্জনের দিকে তাকালাম। তুমি জানো? হ্যাঁ, রত্না। আমি সব জানি। আমার বাবা একজন মানসিক রোগী। তিনি অনেক মেয়েকে জীবনে ভালোবেসেছেন। কিন্তু তাদের কেউই তাকে ভালোবাসেনি। তাই তার মাথা খারাপ হয়ে গেছে গি। আমার চোখে জল এলো। তাহলে কি তিনি সত্যি মালতীকে খুন করেছেন? নিরঞ্জন মাথা নাড়ল। না, রত্না। মালতী বলে কেউ ছিল না। এই গ্রামে কোনো মালতী কখনো ছিল না। আমার বাবা একটা কাল্পনিক মেয়ের প্রেমে পড়েছিলেন। তিনি ছবি আঁকেন। মালতীর সব ছবি তিনি নিজেই এঁকেছেন গু। আমি হতবাক হয়ে গেলাম। কিন্তু শাশুড়িমা বললেন, গু, আমার মা মিথ্যা বলেছে। তিনি তোমাকে ভয় দেখাতে চেয়েছেন। তিনি চান না যে তুমি এই বাড়িতে থাকো গু। কেন? কারণ তিনি জানেন আমার বাবা তোমাকে পছন্দ করেন। তিনি ভয় পান যে বাবা তোমার সাথে খারাপ আচরণ করবেন। কিন্তু আমি জানি বাবা কখনো এমন কিছু করবেন না। তিনি শুধু কল্পনা করেন। বাস্তবে তিনি কাউকে কখনো কোনো ক্ষতি করেননি গি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে আমি কি করব? আমার সাথে আসো। আমরা দুজনে এখান থেকে চলে যাব। দূরে কোথাও, যেখানে আমরা শান্তিতে থাকতে পারব। আমি নিরঞ্জনের হাত ধরলাম। কিন্তু হঠাৎ আমার মনে হলো, সব কথা কি ঠিক শুনলাম? নিরঞ্জন কি সত্যি বলছে? নাকি সে আমাকে ভুল বোঝাচ্ছে? আমি নিরঞ্জনের দিকে ভালো করে তাকালাম। তার চোখে কি দেখলাম? প্রেম? ভয়? নাকি ষড়যন্ত্র? এই সময় পিছন থেকে একটা শব্দ শুনলাম। কেউ একজন আসছে। নিরঞ্জন আমাকে টেনে নিয়ে ঝোপের পিছনে লুকালো। চুপ! কেউ আসছে গু। আমরা দেখলাম কৃষ্ণদা একটা বড়দা হাতে নিয়ে হাওরের পাড়ে এসেছেন। তিনি চারদিকে তাকাচ্ছেন, যেন কাউকে খুঁজছেন। রত্না, তুমি কোথায়? আমি জানি তুমি পালাচ্ছ। আমি তোমাকে যেতে দেব না গি। আমি ভয়ে কাঁপতে লাগলাম। নিরঞ্জন আমাকে জড়িয়ে ধরল। ভয় পেজো না। আমি আছি উ। কৃষ্ণদা হাওরের পাড় ধরে হাঁটতে লাগলেন। রত্না, আমি জানি তুমি এখানে আছো। বেরিয়ে এসো। আমি তোমাকে ভালোবাসি উ। নিরঞ্জন আমার হাত ধরে আস্তে আস্তে ঝোপের পিছন দিয়ে সরে যাচ্ছিল। কিন্তু হঠাৎ আমার পা থেকে একটা শব্দ হয়ে গেল। কৃষ্ণদা সেদিকে তাকালেন। কে ওখানে? রত্না? নিরঞ্জন? নিরঞ্জন আমাকে ইশারা করল থামতে। আমরা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কৃষ্ণদা ঝোপের দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি জানি তোমরা ওখানে আছো। বেরিয়ে এসো উ। নিরঞ্জন আমাকে ইশারা করল বাড়ির পিছনের পথ দিয়ে দৌড়ে পালাতে। আমরা দুজনে হাত ধরাধরি করে হাওরের পাড় ধরে দৌড়াতে লাগলাম। কৃষ্ণদা আমাদের দেখে পাগলের মতো চিৎকার করে উঠলেন। নিরঞ্জন, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? রত্না আমার। কেবল আমার। নিরঞ্জন আমাকে টেনে হাওরের পাশের একটা ছোট নৌকায় তুলে দিল। নিজেও উঠে পড়ল। কিন্তু কৃষ্ণদা তখন আমাদের কাছে চলে এসেছেন। তোমরা কোথাও যেতে পারবে না। কৃষ্ণদা নৌকা ধরে টানতে লাগলেন। নিরঞ্জন নৌকার বৈঠা দিয়ে জোরে জোরে পানিতে আঘাত করতে লাগল। নৌকা ধীরে ধীরে হাওরের মাঝখানে চলে যাচ্ছিল। হঠাৎ কৃষ্ণদা পানিতে ঝাঁপ দিয়ে নৌকা ধরতে এলেন। নিরঞ্জন বৈঠা দিয়ে তাকে ঠেলতে লাগল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। এমন সময় পানিতে একটা জোর টান এলো। কৃষ্ণদা ডুবে যেতে লাগলেন।
বাঁচাও, আমি সাঁতার জানি না। নিরঞ্জন পানিতে ঝাঁপ দিয়ে বাবাকে ধরতে গেল। আমি নৌকায় বসে কাঁপতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম নিরঞ্জন একা ফিরে আসছে। কৃষ্ণদা কোথায়? বাবা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। নিরঞ্জনের চোখে পানি। বাবাকে বাঁচাতে পারলাম না। জোর স্রোত তাকে টেনে নিয়ে গেল। হাওরের এই অংশে বড় বড় গর্ত আছে। অনেকে এখানে ডুবে মারা গেছে গি। আমি শক্ত করে নিরঞ্জনের হাত ধরলাম। এখন আমরা কোথায় যাব? আমার মামার বাড়ি সিলেটে। সেখানে আমরা নতুন করে জীবন শুরু করব গু। নৌকা হাওরের মাঝ দিয়ে ভেসে চল। চাঁদের আলো, চারদিকে কেবল জল আর জল। আমি জানি না সামনে কি আছে, কিন্তু নিরঞ্জনের হাত ধরে আমার মনে হল যে কোনো বিপদ মোকাবেলা করতে পারব আমরা। 3 মাস পর সিলেটে নিরঞ্জনের মামার বাড়িতে আমরা নতুন জীবন শুরু করেছি। নিরঞ্জন এখানে একটা ছোট মাছের ব্যবসা শুরু করেছে। আমি বাড়িতে সেলাইয়ের কাজ করি। একদিন সকালে আমরা কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। হঠাৎ দরজায় কেউ নক করল। নিরঞ্জন দরজা খুলে অবাক হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছেন শাশুড়ি অন্নপূর্ণা দেবী। তার পাশে আরেকজন মহিলা, বয়স 50-এর উপরে, চেহারায় কৃষ্ণদার সাথে মিল আছে। মা, তুমি এখানে? নিরঞ্জন জিজ্ঞেস করল। শাশুড়ি ঘরে ঢুকলেন। হ্যাঁ, তোদের খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে গি। আমি শাশুড়িকে প্রণাম করলাম। শাশুড়িমা, কিভাবে আমাদের খুঁজে পেলেন? গ্রামের লোকেরা বলল তোরা সিলেটের দিকে গেছিস। আর নিরঞ্জন তো আমাকে বলেছিল তার মামা সিলেটে থাকে। তাই খুঁজতে খুঁজতে চলে এলাম গু। নিরঞ্জন অন্য মহিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ইনি কে মা? শাশুড়ি তাকে চিনিয়ে দিলেন। এ হচ্ছে তোর বাবার বোন মেনকা, তোর পিসি উ। আমি অবাক হয়ে গেলাম। কৃষ্ণদার বোন? আমরা তো জানতাম না গি। মেনকা দেবী মাথা নাড়লেন। কৃষ্ণদা বহু বছর আগে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। আমি কলকাতায় থাকি। তোদের খবর শোনার পর চলে এসেছি উ। নিরঞ্জন জিজ্ঞেস করল, কি খবর? শাশুড়ি ধীরে ধীরে বললেন, তোর বাবা বেঁচে আছে নিরঞ্জন উ। আমি আর নিরঞ্জন একসাথে চমকে উঠলাম। কি? হ্যাঁ, তোর বাবা মরেনি। জেলেরা তাকে উদ্ধার করেছিল। এখন সে হাসপাতালে আছে গি। নিরঞ্জন প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, বাবা বেঁচে আছে? তাহলে তো আমরা ফিরে যেতে পারি। আমি ভয়ে কেঁপে উঠলাম। ফিরে যাওয়া? আবার সেই ভয়ের জায়গায়? মেনকা দেবী আমাদের দিকে তাকিয়ে বললেন, বাচ্চারা, তোমাদের ফিরে যাওয়ার দরকার নেই। আমি তোমাদের জন্য একটা খবর নিয়ে এসেছি উ। তিনি তার ব্যাগ থেকে একটা কাগজ বের করলেন। এটা কৃষ্ণদার ডাক্তারের রিপোর্ট। ওর ব্রেন টিউমার আছে। 1 বছরের বেশি বাঁচবে না গি। আমরা সবাই চুপ করে রইলাম। ব্রেন টিউমার? মেনকা দেবী বললেন, হ্যাঁ, তোমার বাবার আচরণের পরিবর্তন, অদ্ভুত কল্পনা, সব কিছুর কারণ এই টিউমার। ডাক্তার বলেছেন এটা অনেক বছর ধরে বাড়ছে। আর এই টিউমারের কারণেই সে ভ্রম দেখত, অদ্ভুত আচরণ করত উ। নিরঞ্জন অবাক হয়ে বলল, তাই তো। আমি বুঝতে পারতাম বাবার আচরণ কেন বদলে যাচ্ছে। কিন্তু এই রোগের কথা কিভাবে বুঝব? মেনকা দেবী অন্নপূর্ণার হাত ধরলেন। অন্নপূর্ণা, তুই জানতিস? অন্নপূর্ণা কাঁদতে লাগলেন। হ্যাঁ দিদি, আমি জানতাম। কিন্তু কৃষ্ণদা আমাকে কাউকে বলতে বারণ করেছিল। সে চাইত না নিরঞ্জন দুঃখ পায় উ। আমি জিজ্ঞেস করলাম, শাশুড়িমা, আপনি আমাকে যে কাহিনী বলেছিলেন মালতীর সম্পর্কে, সেটা কি সত্যি নাকি মিথ্যা? শাশুড়ি মাথা নাড়লেন। সেটা মিথ্যা রত্না। আমি তোকে ভয় দেখিয়ে পালাতে বলেছিলাম। আমি জানতাম কৃষ্ণদার এই রোগ, আর ওর তোর প্রতি আকর্ষণ। আমি ভয় পেয়েছিলাম তোদের জন্য উ। মেনকা দেবী বললেন, অন্নপূর্ণা, তুই কৃষ্ণদাকে চিকিৎসা করাতে পারতিস গু। আমি চেষ্টা করেছিলাম দিদি। কিন্তু কৃষ্ণদা রাজি হয়নি। সে বলতো ওর কিছু হয়নি গি। নিরঞ্জন জিজ্ঞেস করল, এখন বাবার অবস্থা কেমন? মেনকা দেবী বললেন, সে সুস্থ হয়ে উঠেছে। কিন্তু এখন ওর রোগের সত্যিকারের চিকিৎসা চলছে কলকাতার বড় হাসপাতালে। আমরা সবাই ওখানে যাব। কৃষ্ণদা তোদের সাথে দেখা করতে চায়। সে তোদের কাছে ক্ষমা চাইতে চায় উ। আমি নিরঞ্জনের দিকে তাকালাম। তার চোখে দেখলাম পিতার জন্য ভালোবাসা। আমি নিরঞ্জনের হাত ধরলাম। আমরা যাব মেনকা পিসি।
আমরা কৃষ্ণদার সাথে দেখা করব। 2 সপ্তাহ পর আমরা কলকাতার বড় হাসপাতালে কৃষ্ণদার সাথে দেখা করতে গেলাম। তিনি বিছানায় শুয়েছিলেন। দেখতে অনেক রোগা হয়ে গেছেন। মাথার চুল প্রায় সব উঠে গেছে। চোখের নিচে কালো দাগ। নিরঞ্জন কৃষ্ণদার পাশে গিয়ে বসল। বাবা, কেমন আছো? কৃষ্ণদা ধীরে ধীরে নিরঞ্জনের দিকে তাকালেন। ভালো আছি বাবা। তোরা এসেছিস, এতেই আমি খুশি গু। আমি কৃষ্ণদার পায়ের কাছে দাঁড়ালাম। কেমন আছেন বাবা? কৃষ্ণদা আমার দিকে তাকালেন। তার চোখে লজ্জা আর অনুতাপ। রত্না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি না কেন আমি এমন আচরণ করেছিলাম। ডাক্তার বলেছেন আমার ব্রেন টিউমারের কারণে আমি নিজের অজান্তেই অনেক ভুল কাজ করেছি। আমি কৃষ্ণদার হাত ধরলাম। সব ঠিক হয়ে যাবে বাবা। আপনি সুস্থ হয়ে উঠুন গু। কৃষ্ণদা বললেন, আমি তোমাদের একটা খবর দিতে চাই। আমি আমার সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিয়েছি। আমি চাই তোমরা শান্তিতে থাকো গু। নিরঞ্জন কৃষ্ণদার হাত ধরে বলল, বাবা, আমরা সম্পত্তি চাই না। আমরা চাই তুমি সুস্থ হয়ে ওঠো গু। কৃষ্ণদা হাসলেন। আমি সুস্থ হব না বাবা। ডাক্তার বলেছেন আমার আর বেশি দিন নেই। কিন্তু আমি শান্তিতে মরতে চাই। তোমাদের মাঝে কি? সেদিন হাসপাতাল থেকে ফেরার পথে নিরঞ্জন বলল, রত্না, আমি বাবাকে ক্ষমা করেছি। তুমি কি পারবে? তুমি কি আবার আমাদের গ্রামে ফিরে যেতে পারবে? বাবাকে দেখাশোনা করতে? আমি নিরঞ্জনের হাত ধরলাম। হ্যাঁ, আমি পারব। তোমার বাবা অসুস্থ ছিলেন। তিনি জেনে বুঝে আমাদের কষ্ট দেননি গি। 6 মাস পর আমরা আবার সেই গ্রামে ফিরে এলাম। কৃষ্ণদাকে নিয়ে। ডাক্তাররা বলেছিলেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। তাই তার শেষ দিনগুলো তিনি নিজের গ্রামে কাটাতে চেয়েছিলেন। আমরা হাওরের পাড়ের বাড়িতে ফিরে এলাম। কিন্তু এবার আমি ভয় পাই না। আমি জানি কৃষ্ণদা আর আমার ক্ষতি করবেন না। এক রাতে যখন কৃষ্ণদা গভীর ঘুমে আছেন, আমি আর নিরঞ্জন হাওরের পাড়ে বসে গল্প করছিলাম। জানো রত্না, আমি ভাবছি আমাদের গ্রামে একটা স্কুল খুলব। এখানকার বাচ্চারা দূরে যেতে পারে না। আমরা ছোট্ট একটা স্কুল করলে ভালো হবে গি। আমি খুশি হয়ে বললাম, এটা খুব ভালো চিন্তা। আমি শিক্ষিকা হব। ছোটবেলায় আমি পড়াশোনা ভালো করতাম গি। নিরঞ্জন আমার হাত নিজের হাতে নিয়ে বলল, রত্না, আমরা অনেক কিছু করতে পারি। আমাদের জীবন সামনে গি। আমি আকাশের দিকে তাকালাম। তারায় ভরা আকাশ। হাওরের জলে তারার প্রতিবিম্ব। এক সময় এই হাওর আমার কাছে ভয়ের জায়গা ছিল। এখন এটা আমার ঘর। আমার স্বপ্নের জায়গা। এরপর আমাদের জীবনে অনেক পরিবর্তন এলো। কৃষ্ণদা মারা গেলেন। কিন্তু মৃত্যুর আগে তিনি শান্তি পেয়েছিলেন। আমাদের গ্রামে আমরা একটা ছোট্ট স্কুল খুললাম। নিরঞ্জন তার মাছের ব্যবসা বড় করল। গ্রামের অনেক লোক এখন তার সাথে কাজ করে। আমি মাঝে মাঝে ভাবি, সেই রাতে যদি আমি পালিয়ে যেতাম তাহলে আজ কোথায় থাকতাম? কি করতাম? হয়তো কোনো শহরে একা একা থাকতাম। কিন্তু ভাগ্য আমাকে এখানে রেখেছে, এই গ্রামে, এই হাওরের পাড়ে। যেখানে আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার জীবন। আমার নাম রত্না। আমি ময়মনসিংহের হাওরে ভরা এলাকায় থাকি। আমার জীবনে একসময় অন্ধকার এসেছিল। কিন্তু সেই অন্ধকারের মধ্যেই আমি খুঁজে পেয়েছি আলো। আমার সাহসের গল্প শুনে অনেক মেয়ে আজ অনুপ্রাণিত হয়। তারা জানে জীবনে যত বাধাই আসুক, সাহস ও ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়।